সেনা সদরে রেড অ্যালার্ট, বিদ্রোহ, আতঙ্ক নাকি গুজব? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চেষ্টা করব এই আলাপে। দর্শক, আমাদের নির্বাচন একদম দোরগোড়ায়, আগামী 12 ফেব্রুয়ারি। এক সপ্তাহ সময় আছে মাঝখানে বলতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত মানুষের মনে একটা শঙ্কা আছে যে নির্বাচনটা হবে কিনা, এবং এই নির্বাচনটা হঠাৎ করে যদি বানচাল হয়ে যায় তাহলে কে করবে, কোথা থেকে হতে পারে? এটা সাধারণ সিভিল প্রশাসন থেকে হবে না। যদি হয়, কারণ এই সরকারটাই হচ্ছে সেনা সমর্থিত সরকার। এই সেনা সমর্থিত সরকারের সাথে আমরা বেশ কয়েক বছর আগে, প্রায় 20 বছর আগে একবার পরিচিত হয়েছিলাম 2007-8 সালে। আজকে আবার 20 বছর পরে এসে আরেক সেনা সমর্থিত সরকারের সাথে আমরা পরিচিত হয়েছি। তো কাজেই আজকে যদি নির্বাচনটা বানচাল হয়ে যায় তাহলে এটা কিন্তু ক্যান্টনমেন্ট থেকেই বানচাল হয়ে যাবে। হয়তো প্রকাশ্যে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু নেপথ্য শক্তি থেকে, ক্যান্টনমেন্ট থেকেই এটি বানচাল হয়ে যাবে। যদি বিদেশি শক্তিও হস্তক্ষেপ করে তাহলেও সেটা মাধ্যম হয়ে আসবে ক্যান্টনমেন্ট। কিন্তু এখনো কি শঙ্কা আছে নির্বাচন না হবার? সেনাপ্রধান কিন্তু চষে বেড়াচ্ছেন সারা বাংলাদেশ এবং সারা বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্ট এবং সিভিল প্রশাসনের সঙ্গে কথা বলছেন। যেমন গতকাল গাজীপুরে এক অনুষ্ঠানে সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন যে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কেন এ কথা বলছেন? নেপথ্যে কি কোনো কারণ আছে? আমরা সেই কারণগুলো বা আলাপগুলো করবারই চেষ্টা করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর গণভোটের ঠিক আগ মুহূর্তে বলা যায় যে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি, কিন্তু পর্দার আড়ালে কি অন্য কিছু ঘটছে? সেনা সদরের চারপাশে নজিরবিহীন নিরাপত্তা, চেইন অফ কমান্ডের ফাটলের গুঞ্জন, আর সেনা প্রধানকে ঘিরে রেড অ্যালার্ট। কেন হঠাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তা এতটা জোরদার করা হলো? এটি কি কেবলই গুজব, নাকি সত্যিই কোনো অভ্যন্তরীণ অস্থিরতার আভাস? জানা যাচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতার আশঙ্কায় সেনা প্রধানের চলাচলের পথে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়, যাকে বলা হচ্ছে রেড অ্যালার্ট সমতুল্য সতর্কতা। বিশেষ করে 5 অগাস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদল বা ক্লিনজিং প্রক্রিয়া চলেছে তা নিয়ে বাহিনীর একাংশের মধ্যে অসন্তোষের খবর পাওয়া যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন চেইন অফ কমান্ড অটুট রাখা এখন সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই অসন্তোষের মূলে কি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা রাজনীতিকীকরণের প্রভাবে বাহিনীর ভেতরে একটি আদর্শগত বিভাজন তৈরি হয়েছে। এক পক্ষকে বিএনপি জামাতপন্থী এবং অন্য পক্ষকে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করার একটি প্রবণতা দেখা যাচ্ছে। এই পারস্পরিক অবিশ্বাসকে কাজে লাগিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বিদ্রোহ বা নাশকতার মতো ঘটনা ঘটাতে না পারে, সেজন্যই গ্রহণ করা হয়েছে জিরো টলারেন্স নীতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনাপ্রধান নিজেও কিন্তু বসে নেই। সাম্প্রতিক সেনানিবাস সফরগুলোতে তিনি অফিসার এবং জওয়ানদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন, শৃঙ্খলা সেনাবাহিনীর মেরুদণ্ড, এখানে দলাদলির কোনো সুযোগ নেই। এবং সেনাপ্রধান সার্বিকভাবে একটি বার্তা দিয়েছেন যে সেনাবাহিনী কারো পক্ষপাতিত্ব করবে না। কয়েকদিন আগে এক বক্তব্যে তিনি এমনটাই বলেছিলেন। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোকেও সতর্ক করেছেন। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির ক্ষত এখনো শোকায়নি। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাপ্রধানের নিরাপত্তা তাই কেবল তার ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক। নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মতে চেইন অফ কমান্ড ভেঙে পড়ার যে কোনো চেষ্টা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। সেনাবাহিনী কি পারবে অভ্যন্তরীণ বিভেদ আর গুজবকে জয় করে পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে? আসসালামু আলাইকুম। আপনাদেরকে আগে আমি জানিয়েছিলাম যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আইডি থেকে যে পোস্টটি দেওয়া হয়েছিল, যেটা নিয়ে বিতর্কের একদম ঝড় উঠেছে, এটা নিয়ে জামাত একরকম ব্যাখ্যা দিয়েছে, আইটি এক্সপার্টরা অন্যরকম ব্যাখ্যা দিয়েছেন। এবং জামাতের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান তারেক রহমান
তিনি এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। জামাতের আমির তিনি আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যেহেতু বলেছেন যে নারীরা কখনো তাদের দলের প্রধান হতে পারবে না, ইভেন নারী প্রধানমন্ত্রী হবে কিনা এই বিষয়েও তার নেতিবাচক অবস্থান আছে। এসবের প্রেক্ষিতে তাকে নিয়ে তাদের ফেসবুকে যে পোস্টটি দেওয়া হয়েছে এটি চারদিকে ঝড় তুলেছে। তবে জামাত ক্লিয়ার অভিযোগ করছে যে এই পোস্টটি বঙ্গভবন থেকে দেওয়া হয়েছে। এটা খুব স্পর্শকাতর এবং এটা খুব হুলস্থুল। আমরা বলেছি যে আমাদের একটি টিম বঙ্গভবনে যাবে, এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি। এবার দেখুন আপডেট কি আছে। বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে বাংলাদেশ জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকের অভিযোগ উঠেছে। এই ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে রাষ্ট্রপতির কার্যালয়কে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে জামাত। তদন্তের অগ্রগতি জানতে 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। 3 ফেব্রুয়ারি বিকেলে বঙ্গভবন থেকে বেরিয়ে কথা জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। এর আগে ডাক্তার শফিকুর রহমানের এক্স সাবেক টুইটার হ্যান্ডেল হ্যাক করে নারী বিদ্বেষমূলক প্রচার চালানোর অভিযোগ নিয়ে প্রতিবাদ জানাতে দলটির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়। এটা আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম। এদিন বিকেল 4টায় বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়। জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বঙ্গভবনের ইমেল ব্যবহার করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাক করা হয় এবং সেখান থেকে নারী বিদ্বেষমূলক প্রচারণা চালানো হয়। বাংলাদেশের জামাতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহমুদ জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিষয়টা বহুদূর গড়ালো এই অর্থে যে আপনারা জানেন যে জামাত নিজে কোনো কর্মসূচি দেয়নি, কিন্তু জামাতের একটা শেল্টার আছে বলেই সবাই মনে করে যে এই বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তাকে রাষ্ট্রপতি পদে রাখা না রাখা নিয়ে এনসিপি এবং জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল এমন একটা অংশ বেশ তৎপর ছিল এবং একটা পর্যায়ে এমনই মনে হচ্ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু হয়তো দায়িত্বে থাকতেই পারছেন না। এবং এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতিকে গুরুত্ব দিচ্ছেন না বলে রাষ্ট্রপতি নিজেই কিন্তু রয়টার্সকে ইন্টারভিউ দিয়ে বলছেন যে রাষ্ট্রপতি তার সম্মান পাচ্ছেন না। এই রাষ্ট্রপতির ছবি সমস্ত কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতিকে একরকম অপমান করে নামিয়ে ফেলা হয়েছে। তো এসবের পেছনে জামাতের একটা মৌন সম্মতি আছে বলে অনেকে মনে করেন। আর সেই জামাত যখন এখন আবার রাষ্ট্রপতির দপ্তরকে এমন একটা কাজে অভিযুক্ত করছে, তখন নিশ্চয়ই এই জল তলে তলে আরো অনেক দূর গড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।